আগে এই বিয়াদব চ্যাংরার বিচার করে নি। তার আগে তুই আমারে কর, তুই এই বিয়াদব চ্যাংরার সময় বাড়ি গেছিলি কেন? চাচা, দিলবাহারের কোনো দোষ নেই। আমি তোমার না কথা বলতে না করছি। দিন দিন তোমার সাহস বাইরে যেতেছে, ফকিন্নির বাচ্চা। এই তুমি আর একটা কথা কবে না। রাধাবাড়ির হবে আমি না খাওয়া, আর ও আইসে খিচুড়ি আর গোস্ত খাওয়ার কথা বলে। কি যে করোনা জমশেদ ভাই, আমি তো নিজেও জানি না যে ওই মঞ্জেলের বাড়িতে খিচুড়ি আর গোস্ত রাধা চলতেছে। কোনো ধরনের তো গন্ধও পাচ্ছি না। গন্ধ পালি তো তুই মনে করিস যে পাট পারি লিয়ে বস্তু, তুই সেটা পারিস, তোর তো কোনো লজ্জা শরম নাই। তুমি কিন্তু বেশি বেশি কথা করছো জমশেদ ভাই, ইতিহাস ভুলে গেলে চলবে না। তোমার পক্ষ নিয়ে কত করে যাবে মেয়ে শহরের হাতে আমি মারি খেলাম। হয়েছে পাইছিস তো একটা কুমিরের বাচ্চা দেখাবে। লেকচার বাদ দে, যে খবর দিবে রাইছিস ক। তবে বিলাল, যদি খবরটা ফালতু হয় তাহলে কোন তোর খবর আছে কয়ে দে। ফালতু খবর লয়, পুলিশ মঞ্জিলের থানায় দেখা করে কইছে। তোকে মনে হচ্ছে পুলিশ যাওয়ার সময় খবরটা দিয়ে গেছে। পুলিশ আমাকে কেমন করে খবর দিবি? আমি তো তোমার সাথে পলাছিলাম। তবে গোপন সূত্রে যে খবরটা পাইছি সেটা 100% সত্যি। এই জন্য মঞ্জিল মিন্টুর উপর খেপছে, কিসের জন্য তার বাড়ি দেখাইয়া দিছে। মঞ্জিল ভাই তো আপনাকে সেই রকম ভালোবাসে ভাবি। সেই রকম মানে কোন রকম? ওই জামশেদ যেমন তার বউয়ের ভালোবাসে সেই রকম? সি 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 সুখ, তুমি কার সাথে আমার ভালোবাসার তুলনা করতে চাও? না, মিন্টু ভাই কইছিল তো তুমি আমাকে সেই রকম ভালোবাসো। সেই রকম মানে খুব কঠিন ভালোবাসা ভাবি। এইমাত্র করছিল, পুলিশ এসে যদি আপনাকে ধরে নিয়ে যায় তাহলে নাকি সে হার্ট ফেলেও মরিয়া যাবি। হার্ট ফেল হয়ে মরে যাবি? কিন্তু আমার কাছে তো সে কইছে সে নাকি আত্মহত্যা করবে। কোনটা সত্যি কথা তোমার? সত্যি দুইটাই ধরবার পারো, ও মরণ নিয়ে কথা তো। ওই আমার ধারণা খবরটা শোনার সাথে সাথে হার্ট ফেল হয়ে যেতাম, আর নিতান্ত যদি না হতো তাহলে ওই বাধ্য হয়ে আত্মহত্যা করতাম। আল্লাহ চাইছে তোমার কোনোটাই করার দরকার হয় নাই। তবে যাই কও মিন্টু ভাই, পুলিশে আমার বাড়িটা দেখাই দেওয়া এই কামটা ঠিক হয় নাই। আমি এই কথাটা কবই। সমস্যা কি? পুলিশ তো আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে নাই। তাগের কথাবার্তা শুনে আমার মনে হয়েছে তারা আমাদের পক্ষের পুলিশ। আগেও তো শিওর হওয়া যাচ্ছে না সুখ, তারা আমার থানায় যোগাযোগ করবার কইছে। এখানে আমার সন্দেহ, যদি থানায় গেলে আটকাই ফেলে তখন কি করব? কে হার্ট ফেল করে ফেলায়ও? অমনি আব্বার সাথে কথাবার্তা কয়া তার সম্পর্কে তো আমার ধারণাই পাল্টে গেছে। শোনা কিসের জন্য? আব্বা ভালো জুয়ে খেলার পারে তাই? এটা তোমার একেবারেই ভুল ধারণা। আব্বা জুয়ে খেলা তো দূরের কথা, কোন কার্ডে কি কয় সেটাই সে জানে না। তাহলে যে তুমি তার সাথে কথা কয়ে এত খুশি হয়েছে? খুশি হওয়ার পয়লা কারণ হচ্ছে জুয়ে খেলার উপর আগ্রাসনের কারণে আমার মধ্যে যে হতাশা নেমে আইছিল, আব্বার সাথে কথা কয়া সেই হতাশার ম্যাগ কাটিয়ে গেছে। নিজেকে অনেক বেশি হালকা মনে হচ্ছে। শোনা দেখো, বেশি হালকা ভাবে যায় আবার বাতাসে উড়ে যায় না। অবশ্য আব্বার সাথে কথা না করলেও তোমার হতাশা দূর হয়ে গেল না। তুমি তো ভুল শুনে যাও, জয়গুণ আসলে কেস কাছারি কিছুই করে নাই, আমাকে আমি এর উপর রাগ হয়েছিল। সেজন্যই তাকে ধন্যবাদ। সেই সাথে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মনি, কারণ তুমি যেভাবে স্বপনের স্ত্রী ম্যানেজ করেছো তার তুলনা হয় না। আমি সব কিছু শুনেছি। শোনা তাই আমাকে আর ধন্যবাদ দেওয়া লাগবে না। তার আগে কও, আব্বার সাথে কি এমন গোপন পরামর্শ করলে যে জন্য আব্বা আমাকে বিদায় করে দিল? ও শোনা, সলা পরামর্শ তেমন কিছু না। আব্বা তার জ্ঞান দিয়ে আমাকে বুঝিয়ে দিল, এই পৃথিবী যতদিন থাকবি কেউ জুয়ে খেলাকে স্তব্ধ করে পারবি না। জুয়ে খেলার বিরুদ্ধে যে যত ষড়যন্ত্র করুক তারা পরাজিত হবি, কিন্তু জুয়ে খেলাই টিকে থাকবি পৃথিবীতে। আব্বার এই জ্ঞানী কথা শুনে আমার কি ভালো লাগছে। শোনা খুব বাহ, তাহলে তো ভালোই। এদিক জয়গুণও কেস কাছারি করে নাই, আব্বাও তোমার জ্ঞানের কথা কইছে। তাহলে তো তোমার ঘরে পেলে আর খেলার পথে আর কোনো বাধাই থাকলো না। এখন তো নো চিনতে ডু ফুর্তি, কি কও? কথা অবশ্য তুমি ঠিকই কইছো শোনা, তবে নো চিনতে ডু ফুর্তি এত সহজে হচ্ছে না। কারণ আমার প্লেয়াররা সব কেসের গুজব শুনে ছত্রভঙ্গ হয়ে গেছে। তাগরের মধ্যে থেকে ভীতি দূর করে এক করা এখন খুব কঠিন কাম। ওহো শোনা, আব্বা তো একটা প্রস্তাব দিছে সাক্ষী দেওয়ার। আমি অবশ্য কইছি তোমার সাথে আলোচনা করে তারপর তাকে জানাবো।
জয়গুণ, জয়গুণ, ও জয়গুণ। আমার মতো তাহলে আপনিও আমাকে এবারে থেকে চলে যাওয়ার রায় দিয়ে দিচ্ছেন আব্বা? স্যার মিয়া, আমি কি তোমার আম্মার কথা শুনে তোমার চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে যেতে কইতেছি? বুঝো না কি, পরিস্থিতি এখন একটু উত্তপ্ত হয়ে আছে, সেই জন্য কইতেছি তুমি 2-4 দিন একটু ফাঁকে ঘোরাফেরা করে পরিস্থিতি ঠান্ডা হলে তারপরে নর্মালি চলে আসবা, তখন সব ঠিক হয়ে যাবে। আপনি সহজ সরল মানুষ, তাই সহজভাবেই কথাটা করছেন আব্বা। আমি 2 দিনের জন্য খালি 2 ঘন্টার জন্য যদি দিলমহল ত্যাগ করি, তাহলে পরে তো আর সারা জীবনের জন্য আর এবারে ঢুকতে পারবো না আব্বা। তুমি না সব কিছু একটু জটিল ভাবে দেখো, এই জন্যে আজাইরা ভেজাল লাগে ফেলাও। তোমার কে কইছে তুমি এবার তো ঢুকতে পারবে না? আমি কি করবো তাহলে? আমি কি বসে বসে বাদাম ভাজা খাবো? কিছু মনে করবেন না আব্বা, আপনার ভূমিকা এবারে দিন দিন বাদাম সাবানের মতোই হয়ে যাচ্ছে। আপনি নিজেও সেটা হয়তো টের পাচ্ছেন না। আমি টের পাইলাম না আর তুমি টের পাইতেছো? তুমি আগাম টের পাইয়া যত সব ভুল খবর আমার কাছে নিয়ে আসো, আর তার উপরে ভিত্তি করিয়া আমি অ্যাকশন নিতে গিয়া নিজেই ফল পজিশনে পড়েছি। ভুল না হয় আমি একটু করেই ফেলাইছি আব্বা, মানুষ মাত্র একটু ভুল করবেরই পারে, তাই বলে আম্মা আমাকে বাড়ি থেকে বার করে দিবি আর আপনি তার কোনো প্রতিবাদ করবেন না, এটা তুমি কোনোভাবেই মানিয়ে নিবে পারতেছি না আব্বা। দেখো জুলফিকার, তুমি কিন্তু একতরফা আমারে দোষ দিয়ে যেতেছো। তুমি কি প্রতিবাদ করার কোনো পথ রাখছো? তোমার কথা মতো অ্যাকশন নিতে গিয়া পুরা জিনিসটা ফলস হয়ে গেল। আরে প্রতিবাদ তো দূরের কথা, আমার তো এখানে মুখ দেখানো মুশকিল হয়ে গেছিল। শোনো, অন্যের দোষ না দিয়া নিজে মাথা গরম কইরা ফালতু কাজ করা বন্ধ করো, নাইলে তো তোমার নিয়ে মুভ করা কঠিন হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনি নাকি আমার জরুরি তলব করেছেন? হ্যাঁ। আপনারা কি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছেন না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি চলে যাচ্ছি। আমার যখন দরকার হবে একটু খবর দেবেন, আমি চলে আসবো। আরে না না, আরে আসো আসো, বসো বসো, কোনো জরুরি কথা না, খালি আজাইরা পেশা। শোনো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। জি জরুরিদার, তোমার সঙ্গে তো কথা শেষ, তোমার যেভাবে বললাম সেভাবে কাম করো, যাও যাও। আসো আসো, বসো। শরীর ভালো তো? জি আপা। আমরা একটু না খায় রাস্তা রাস্তায় ঘুরে, এই যে তুমি মাথা ঘুরে পড়িয়ে গেলিয়ে, এই পড়াটা যদি বাড়িতে এসে না পড়ে তুমি রাস্তার মধ্যে পড়তে, তাহলে কি হইতো কও তো? কি হয়তো মরে যেতাম, সেটাই তো ভালো হতো, তোমার কোনো দুঃখ থাকতো না। আরে বুঝতার হয় চাও? হ্যাঁ, আমার কিসে দুঃখ যায় সেটা যদি তুমি বুঝতে, তাহলে সামান্য একটু জুয়ে খেলা নিয়ে এত বড় কাণ্ড তুমি করবে পারতে না। বড় কাণ্ড আমি করিনি জয়গুণ, তুমি তো আমার সামান্য জুয়া খেলা বন্ধ করবার জন্য থানাত কেস করবার গেছিলে। কেস তো করবই, তোমার কথা শোনো না কে? করো কেস, আমার কোমরে দড়ি বান্ধা যাতে থানাত দিয়ে আসবার পারো সেজন্য তো ফিরে আসলাম। জিনে তোমার সালাকে আমি বুঝি, আমি আর কেস করবে যাচ্ছি, পিয়ারা আমাকে সব কয়েছে, জেলখানায় নাকি এসব খেলাধুলার সুযোগ সুবিধা আরো বেশি। তাহলে কি করবে? আমি যে ফিরে আসলাম। কি আর করবো, তোমার হাত পা বান্ধিয়ে ঘরের মধ্যে বসা থাকবো, নাও ধরো খাও। এই যে না খেয়ে রাস্তা রাস্তা ঘুরিয়ে বেড়াইলে তো দোস্ত বন্ধুরা তোমার খাবার দিলে না? কইছে তো, আর থামো না, খাবার পারি একটা শর্ত আছে, খেলবার দেওয়া লাগবে। ঠিক আছে, তোমার খেলবে দিবের বাড়ি, কিন্তু আমারও কিন্তু একটা শর্ত আছে। তুমি যা শর্ত দিবে আমি সব মাইনে চলবো, খালি আমার খেলার সুযোগ দেওয়া লাগবে। তোমার সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দাও, তাহলে খেলবে দিব। এটা কোনো কথা হইলো? দিলাম লিখে, যাও। এই যে ভাত শুয়ে কিরা করে করছে, কিরাটা কিন্তু তোমারও রাখা লাগবে। হ্যাঁ, আচ্ছা শর্ত রাখো, তারপর রাখো। ঠিক আছে, রাখবো। নাও খাও। এখন বুঝলা তো আলম, তোমার সংক্ষেপে আমি আমার সমস্যাগুলি কইলাম। এখন তুমি আমার কও তুমি কেমনে আমার উপকার করবা। তুমি তো কও যে উপর মহলে তোমার খুব ভালো যোগাযোগ আছে। আব্বা,
আপনার যে বিস্ফোরকগুলো আছে আপনি ভাইবেন না সেগুলো আমি জানি না, সে সম্পর্কে আমার যথেষ্ট অবগত আছে। আমি বলে যাচ্ছি, আপনি মিলাই নেবেন। বিস্ফোরক নাম্বার 1 ফয়েজ বাবু, বুঝেছেন? 2 নম্বর বিস্ফোরক হচ্ছে গিয়ে গ্যাডো। 3 নম্বর এবং আপাতত সর্বশেষ বিস্ফোরক হচ্ছে হাসান। ঠিক বলেছেন আব্বা? একদম 100-100। এই জন্যই তো তোমার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইতেছি। আলোচনা, পরামর্শ এবং সাহায্য আমি সবই আপনাকে করার পারবো, কোনো সমস্যা নেই। এখন আপনি আমাকে কন যে আপনি কি ধরনের অ্যাকশন গ্রহণ করবেন চান? আমি তো আমার অসহায় পরিস্থিতির কথা তোমার কাছে বর্ণনা করলাম, এখন অ্যাকশনের ব্যাপারে তোমার মতামতটা চাই। না আব্বা, আমি অ্যাকশনের বিষয়ে কোনো মতামত দেব না, এটা আপনার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। আপনি আমাকে কবেন যে বিস্ফোরকগুলো আপনাকে যন্ত্রণা দিয়ে চলেছে সেগুলো কি ওষুধের মাধ্যমে আপনি দাবায় দিতে চান, নাকি আরো হার্ড লাইনে যেতে চান? তাহলে তোমার কি মনে হয় আমার কোন লাইনে অগ্রসর হওয়া উচিত? আব্বা, আমার যতটুকু ধারণা, আমার তাতে মনে হচ্ছে যে মানে মানে নরমে গরমে মিলাইয়া একটা একটা করে অ্যাকশন আপনি আগায় যান। তোমার মতই আমার মত। তাহলে কোনো সমস্যা নেই আব্বা, আপনার সমস্যাগুলো আমাদের শব্দ নলেজের মধ্যে নিলাম। আর আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে একটা পরিকল্পনা মনে করে একটা শখ আঁকবো, নিজের মতো করে শখটা আঁকে তারপর আপনার সঙ্গে মনে করেন যে সেটা নিয়ে একটা আলোচনা করব, আপনার সিদ্ধান্ত সাপেক্ষে তারপরে মনে করেন যে আমরা সেই পথ অনুযায়ী আগায় আগায় যাব। বাস, তুমি বিসমিল্লাহ করে আগে যাও, টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, কিন্তু সাবধান, তোমার আম্মা যেন ঘুণা ঘরেও কিছু না জানতে পারে, এমনকি তোমার স্ত্রীর সঙ্গেও এই বিষয়ে কোনো আলোচনা করবো না। আরে আহা আব্বা, আপনি কি আমাকে এত বোকা মনে করেছেন? আপনি আর আমি, এর বাইরে তৃতীয় কোনো প্রাণী অপারেশনের বিষয়ে জানতে পারবে না। তবে আব্বা, আমার একটা ছোট্ট মন্তব্য, সেটা হচ্ছে যে আপনার বিস্ফোরার 1 নাম্বার হচ্ছে মনে করেন ফয়েজ পাগল, কিন্তু আমার মনে হচ্ছে মানে খুব দ্রুত অ্যাকশন নেওয়া প্রয়োজন 3 নাম্বার, মানে হাসানের বিষয়ে। একদম ঠিক কইছো। আরে তুমি তো আসলেই বুদ্ধিমান ছিলে। শোনো, অন্যের দোষ না দিয়া নিজে মাথা গরম কইরা ফালতু কাজ করা বন্ধ করো। তুমি এত রাত করে আমার ঘরে কিসের জন্য উপস্থিত হয়েছ? স্যার, সমস্যা কোনখানে? হ্যাঁ, আপনি এত ভয় পান কিসের জন্য? কথা তো শিখেছে ওই একটাই, সমস্যা যে কি আর ভয় যে কিসের জন্য পাই সেটা কিন্তু তুমি ভালোই জানো। জানি জন্যই তো করছি। আপনার তো এখন এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনেন, আমি আপনার সাথে এত রাতে ঝগড়া করবে আসিনি, আইসি ক্ষমা চাইবার। এসব আবার কি সুর শোনাচ্ছাও? 2 দিন আগেও তো আসি আমাকে বেইমান করে গালাগালি করে গেলে। সেজন্যই তো ক্ষমা চাচ্ছি হাসান ভাই। বুঝেছি, চাচার সামনে সব দোষ নিজের কাঁধে নিয়ে নিলাম তো, সেই জন্য আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছাও।
পয়লাবার দেখে কামটা করেছি, এরপর কিন্তু আর করব না। এখন যাও, নিজের ঘরে যাও। কি হলো, যাচ্ছ না কে? খারাপ থাকলে যে। আচ্ছা যাও, আমি তোমাকে ক্ষমা করে দিছি। যাও তো, এখন নিজের ঘরে যাও। আপনি খুব ভালো মানুষ হাসান ভাই। আগে এত ভালো সার্টিফিকেট দিও না দিলবাহার। মায়ের দেওয়া তোমার সাথে আমার বিয়ের প্রস্তাবটা কিন্তু এখনো বহাল আছে। আমি তো আমার প্রস্তাবে রাজি। আস্তে শ্বাস। তুই আমার কাছে হাত তুলিস না, তুই আর শ্বাস তোকে কেউ বাঁচাবে পারবি না। আরে আমার বাঁচার কথা সব চিন্তা করিস, আমি নিজে বাঁচিস কিনা সেটা দেখ। কি হয়েছে? তোমরা এরকম মারামারি করতেছো কিসের জন্য? এই শয়তান চোরের মতো রুকি ঝুঁকি দিচ্ছে। ফালতু কথা কব না রে চাকর। আরে আমি তো চাকর, তোর মতন তো চোর না। চলে চাষির কিছু চলে, তোর স্বাস্থ্য করা লাগবে। দেখিস দিলবাহার কিরকম ব্যবহার করতেছে। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, ওই যে হাসানের ঘরের মধ্যে একটা মেয়ে লোকের আওয়াজ শুনেছি। চিন্তা করলাম কি দেশি দে, তাই শোনার জন্য একটু কান বাড়াইছি, আর পিছন থেকে সে জাপটি ধরে মারা শুরু করে দিচ্ছে। মিথ্যে কথা দিলবাহার, গোয়েন্দাগিরি করতেছে। তোর গোয়েন্দাগিরি ছুটা চল, চাষির কাছে চল, চাষির কাছে চল। দেখিস দিলবাহার কিরকম ব্যবহারটা করতেছে। হ্যাঁ, এমনিতে আম্মা আমার ভুল বুঝিচ্ছে, তুমি আমাকে ছাড়ে দিবে কও না দিলবাহার প্লিজ। আচ্ছা এই রতন ভাই, ছেড়ে দাও ছেড়ে দাও। এইসব চেষ্টা লোকজনের জীবনে শিক্ষা হবে না। আব্বার প্রস্তাবে রাজি হওয়ার আগে শেষবারের মতো আরেকটু চিন্তা করে দেখবে নাকি শোনা? মানে করছিলাম কি যে ভবিষ্যতে এর কি প্রভাব পড়ে এইসব আর কি। এত চিন্তা ভাবনা করার কিছু নাই তো। আব্বা নিজে মুখে তোমাকে প্রস্তাবটা দিছে, এলি তো ভবিষ্যতে তোমাকে কেউ দোষারোপ করতে পারবি না। তা অবশ্য ঠিক, কিন্তু আমার মনের মধ্যে খালি একটাই সন্দেহ হচ্ছে শোনা। আব্বা ঘর জামাই রাখার আগে আমাগরে যে নীতিমালাটা ঘোষণা করেছিল তার 1 নম্বর শর্ত ছিল কোনোদিন কোনো কামাই করা যাবে না। এখন আব্বা নিজেই সেই কামের পথ দেখা দিচ্ছে। ভবিষ্যতে আমাদের প্রতিপক্ষ এটা নিয়ে আবার নতুন করে ইস্যু না তৈরি করে। কে ইস্যু করবি? আরে যারা ইস্যু করবি তারাই তো কামাই রুজি করে বাক্স ভর্তি করে ফেলাচ্ছে। শোনো, তোমাকে একটা কথা কই, এ নিয়ে যদি তোমার মনের মধ্যে ইটু জ্বালাও সন্দেহ থাকে, তুমি আব্বার সাথে খোলামেলা কথা কয়ে নিবে। আমি চাই যে কোনো ভাবে তুমি আব্বার কাছাকাছি থাকো।